গাড়ি থেকে সামনে সামান্য নিচের দিকে ঝুঁকে নিজের এক হাত বাড়িয়ে দেয় আভার দিকে তুরাজ। বাড়ানো হাতটির দিকে একবার তো তুরাজের মুখের দিকে একবার তাকায় আভা। কেমন অস্বস্তি লাগছে তার। দনুমনু করে অবশেষে নিজের ছোট্ট হাতখানা নিয়ে রাখে তুরাজের হাতের উপর। তুরাজের বড় পুরুষালী হাতের মাঝে আবার হাতটা একদম একটুখানি দেখাচ্ছে। শক্ত খড়খড়ে পুরুষালী হাতের গাঢ় বাঁধনে যেন পুরুষ শরীর জুড়ে শিহরণ বইছে আভার। তুরাজের পায়ে পা কদম ফেলে এগিয়ে যায় তার সাথে আভা। সকলের সমস্যারে চেঁচিয়ে ওদের শেয়ার করছে। তনয় আবারও সিটি মারল। আবারও এক জোট ঝগড়া হয় স্নিগ্ধ আর তার মাঝে। ধ্রুব নিজের ফোন বের করে মিউজিক ছাড়ে, রোমান্টিক সং লাগায়। ব্যাপারটা বেশ বুঝতে পেরেছে তুরাজ, তবে এখন শুধু গটমট করে তাকানো ছাড়া আর কিছুই করার নেই। সেই সুযোগের ফায়দায় উঠিয়েছে বন্ধুমহল তারা দিতেই থাকে। কিছুটা সংকোচ নিয়ে নাচতে আরম্ভ করে তুরাজ। নিজ কোমরে এক শক্তপোক্ত পুরুষালীর ঠান্ডা স্পর্শ পেয়ে ঝাঁকি দিয়ে উঠে আবার মেলি কায়াটি থুপ থুপ করে বাঁচতে থাকে বক্ষের মাঝে হৃদযন্ত্রটি। পর মুহূর্তে অনুভব হয় সামনের লোকটি তার এক হাত ছেড়ে নিজের কাছে রাখে। অস্বাভাবিক ভাবে কাঁপছে মির্জার শরীর। আচ্ছা, এই কাঁপন কি সামনে দাঁড়ানো পুরুষটিরও টের পাচ্ছে? বাবরার মাঝেই কর্ণে এসে হানা দেয় তুরাজের ভারী কি গম্ভীর গলায় বলে কথা। হাত এত নরম কেন? হাত ধরে মনে হয়েছিল তুলে ধরেছি। হাড় আর কিছু নেই নাকি শরীরে? প্রথম কথায় লজ্জা পেলেও শেষের কথা অপমানিত বোধ করে আভা। মুখ ফুলে বসে রয়। আবার মুখ লটকানো ফোলানোটা বেশ ভালো লাগে তুরাজের নিকট। খুব ক্ষীণ হাসি ছলক ফুটে উঠছে অধর কোণে। রুদ্ধের কথা সম্পূর্ণ নাকচ করে দেয় প্রভা। বলে, মোটেও না, আমার কোনো শখ হয়নি তোর কোলে ওঠার। হেসে উঠে রুদ্ধ। জবাবে জানায়, হ্যাঁ সেই তো, তোর কেন ইচ্ছা হবে? ইচ্ছে তো আমার হয়েছিল তোকে করে নেওয়ার। খুব নরম তো তোর শরীর, তাই আর কি। রুদ্ধের কথা বলতে দেরি, কিন্তু প্রভা রুদ্ধের পিছে মাত্র দেরি হয় না। গাল ফুলিয়ে খাপচি মেরে পড়ে রয় রুদ্ধের কোলে। খুব যত্নের সাথে প্রভাকে খাটে বসায় রুদ্ধ। তারপর দৌড়ে নিজের ঘরে গিয়ে একটা স্প্রে নিয়ে আসে। প্রায় মারামারি করে আসলেই বা খেলেও শরীর ব্যথা করে তখন এই স্প্রে কাজে দেয়। প্রভার ঘরে এইসব জিনিস ভুলেও থাকবে না। মেয়েটা মেডিকেল রিলেটেড জিনিস এত বেশি ভয় পায়, বিশেষ করে ইঞ্জেকশন। ছোট্টবেলায় নাকি কিসের একটা টিকা দিতে গিয়ে বড় আম্মুর মাথার ক্লিপই ভেঙে এসেছিল, সেই থেকে এত ভয় পায়। তারপর যখন আবারও করোনা টিকা দিতে গেল, সেবার রুদ্ধই সাথে ছিল। এক স্কুলে পড়ায়, একসাথে দিতে গিয়েছিল। প্রভা কি রুদ্ধকে সামলাবে? রুদ্ধকেই শেষে প্রভাকে সামলাতে হয়েছিল। তার এখনও মনে আছে নার্স যখন বলেছিল কিচ্ছু হবে না, শুধু পিঁপড়ে কামড় দিবে। এমন মনে হবে ওরে। সে কি কান্না করে চোখের জলে রুদ্ধের স্কুল ইউনিফর্ম ভিজিয়ে দিয়েছিল। সেই কথা মনে পড়লেও হাসি পায়। আসলে প্রভার শরীর বজ্র নাজুক আর সেন্সিটিভ। ওর সব কিছু খুব সাধারণের সাবধানের সাথেই করতে হয়। বিশেষ করে ওষুধপত্র না হয় সাইড এফেক্ট হয়ে যায়। এই করোনা টিকা দিয়ে যেখানে কারো কিচ্ছু হয়নি সেখানে ও সাইড এফেক্ট, এর জন্যই ওর অ্যালার্জি হয়ে গেছে। সেই থেকে ভয়ের সাথে সাথে একটা বিরক্তিও কাজ করে ওর মাঝে। তবে এটাই রুদ্ধ অবাক হয়, যখনই ও ব্যথা পাবে তখনই ওষুধ লাগানোর সময় মেয়েটার এইসব ভয় বিরক্তি কোথায় জানি গায়েব হয়ে যায়। প্রভা যথেষ্ট বুঝতার একটা মেয়ে, বাচ্চামি স্বভাব বলতে গেলে নেই, কিন্তু মাঝে সাথে শুধু রুদ্ধের সাথে বাচ্চামি করবে। তখন দেখে মনে হবে ও ছোট আর রুদ্ধ বড়। যদিও রুদ্ধের এটা ভালোই লাগে। স্প্রে দেখে চোখ মুখ কুচকে ফেলে প্রভা। বলে, এসব লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। ধমকে উঠছে রুদ্ধ। জানতো এরকমটাই হবে, তাই আগেই প্রিপারেশন নিয়ে এসেছে। চুপ একদম, বললি হলো নাকি? দেখি হাত ছড়া, স্প্রেটা দে। মুখ আরো ফুলিয়ে বলে প্রভা। ভুলে যাবি না আমি তোর বড় হই। প্রভা চোখের দিকে গাঢ় দৃষ্টি দিয়ে উত্তর দেয়, জানি আমি, বারবার এই কথা মনে করাতে হবে না তোর। তারপর এক হাত দিয়ে প্রভার দুই হাত শক্ত মুঠো করে ধরে। খুব সহজে রুদ্ধের এক হাতের মাঝে প্রভার দুই হাত এঁটে যায়, যা দেখে মুচকে হাসে রুদ্ধ। মনে মনে ভাবে, বড় হওয়ার নমুনা দেখাই যাচ্ছে।
মনোযোগ দিয়ে পায়ের উপর স্প্রে করে রুদ্ধ। কাজ শেষে হাত ছেড়ে দেয়। এবার স্প্রে রেখে দিয়ে প্রভার পাশে খাটে গিয়ে বসে। ভালো করে নজর বুলায় প্রভার মুখে। নজর বুলিয়ে ফিক করে হেসে উঠে রুদ্ধ। ফোলা ফোলা গালগুলো এত বেশি আধুরে লাগে, মন চাচ্ছে এই ফোলা ফোলা গালে আঙুল দাবিয়ে দিতে। নিজের ইচ্ছেকে আর দমিয়ে রাখলো না সে। তর্জনী আঙুল দাবিয়ে দিল রুদ্ধ। দাবাতেই মনে হলো আঙুল একদম ঢুকে গেছে। এত সফট গাল ভাবতেই বিস্মিত হয় রুদ্ধ। কিছু একটা মনে হতেই নিজের দুই হাতের আজলায় প্রভার মুখটা ধরে রুদ্ধ। কিছুটা চিন্তিত গলায় শুধয়। এত সফট আর নরম হলে চলবে? সামনে হাত দিতে গাল দেবে যাচ্ছে তোর। আমার তো চিন্তা হচ্ছে ফিউচারে কি হবে। আমি তো আর নরম না, আমার শক্ত হাতে চাবে তুই আদতেও থাকবি তো? মুখ হাঁ হয়ে যায় প্রভার। আরো হাঁ মুখ করে আরো হাঁ করতে আবারও রুদ্ধ বলে, আমার ভার সহ্য করার মতো তোর অ্যাবিলিটি নেই। এখন আবার তুই এত নরম। তুই জানিস তোকে যতবার করে নিয়েছে মনে হয়েছে তুলোর বালিশ নিয়ে যাচ্ছে। তুই দেখছি আমার তলে কোনোদিন চ্যাপটাই হয়ে যাবে। ও গড, ভবিষ্যৎ নিয়ে আমার এখন খুব টেনশন হচ্ছে। মাথা কাজ করছে না রুদ্ধর। এই মেয়ের শরীরে তো হাত দেওয়া লাগবে বুঝে শুনে। ধুর ভালো লাগে না। নতুন এক চিন্তা মাথায় চাপল রুদ্ধর। কিছুটা রাগনি প্রভাকে উদ্দেশ্য করি বললাম, বালের বড় তুই আমার। এই কাল থেকে জিম করবি, শরীর শক্ত বানাবি। না, প্রভাত কোথাও যাবে না, মানে যাবে না। রুদ্ধের কথা শুনে তনে আর মুখটা আরো কাদো কাদো হয়ে যায়। অনুরোধ করে বলতে থাকে, প্লিজ ভাই, যেতে দাও না। প্রশ্নই আসে না। কেন? আমি বলেছি মানে ও যাবে না। এতক্ষণ ধরে রুদ্ধ আর তনয়া এই যুদ্ধ নীরবে দর্শকের মতো দেখছিল প্রভা। প্রথমে ভালো লাগলেও এখন সে বিরক্ত হয়ে গেছে। আশ্চর্য, যাবে সে আর তার যাওয়া না যাওয়া ঠিক করছে রুদ্ধ। তোরা তোদের ঝগড়া শেষ করে আমাকে সিদ্ধান্ত জানাতো। প্রভার কথায় দুজোড়া চোখ একসাথে ওর দিকে তাকায়। রুদ্ধ চোখ মুখ কুচকে বলে, সিদ্ধান্ত জানানোর কি আছে? তুই যাবি না মানে যাবি না, ব্যাস। এবার ভাইয়ের পাশ থেকে উঠে গিয়ে বোনের পাশে গিয়ে বসে তনয়া। প্রভাকে উদ্দেশ্য করে বলে, প্রভাপু, ও প্রভাপু, চলো না প্লিজ। তনার মুখের দিকে তাকিয়ে বেশ মায়া হয় প্রভার, তাই রাজি না হয়ে আর পারেই না। আচ্ছা যাব। খুশিতে লাফিয়ে ওঠে তনয়া। তারা খুশি হলেও খুশি হতে পারে না বিপরীত সোফায় বসা মানবজি। খেকে উঠল তৎক্ষণাৎ। প্রভাত মনে করেছি না আমি, তার মানে তুই যাবি না। আমি ছোট নই, ইনফ্যাক্ট তোদের সবার বড় আমি। তনয়ার খেয়াল সহ নিজের খেয়াল রাখার মতো যোগ্যতা আছে আমার। তুই বড় দেখেই তো আমার আরো বেশি চিন্তা, না জানে কখন কোন চোখুন নজর দিয়ে বসে। রুদ্ধের পিড়পিড় করে বলা কথা শুনতে না পেলে প্রভা জিজ্ঞেস করে, কি বলি শুনিনি? বলেছি তোর যাওয়া হবে না, এটাই। নিজের স্পষ্ট মতামত জানিয়ে সেখান থেকে প্রস্থান করলো রুদ্ধ। ওর যাওয়ার দিকে একবার তাকায় তো প্রভার দিকে একবার তাকায় তনয়া। বোনের অসহায় চেহারা বুঝতে পারে প্রভা আশ্বস্ত করে সে যাবে তার সাথে। মূলত তনয়ার কলেজ থেকে পিকনিকে যাবে। এখন বাড়ি থেকে তো আর ওকে একা ছাড়বে না, সেজন্য গার্জিয়ান বানিয়ে প্রভাকে নিবে ঠিক করেছে। সোফায় বসে থাকা প্রভাকে যখন কথাটি বলে তখন বিপরীত সোফা থেকে রুদ্ধ তেলে বেগুনে জ্বলে উঠছে। একজোট ঝগড়া করেও মহিলাদের মতো তনয়া দাবি প্রভাকে নিবে সে, কিন্তু রুদ্ধ এতে নাকচ করে দেয় সঙ্গে সঙ্গে। রুদ্ধের বক্তব্য ওখানে অনেক ছেলে পেলে থাকবে, তার উপর তার প্রভাত তো এত আদুরে দেখতে। যদি কোনো শয়তান আবার ওর দিকে নজর দেয়, সে না বলে চিৎকার দিয়ে উঠে কল্পনা করতে গিয়ে ব্যাপারটা কোনোভাবেই দিবে না যেতে। এদিকে রুদ্ধের এমন চিৎকার শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় প্রভা আর তনয়া। দুজনে নিজেদের মুখের দিকে একবার চাওয়াচাই করে, তারপর তনয়া বলে যায় তার রুদ্ধ ভাইকে মানাতে। দূর থেকে এসব কিছু দৃশ্য দেখছিল রুহানি। এমন না যে সে প্রভাকে দেখতে পায় না, বরং নিজের মেয়ের মতোই দেখেন ওকে। কিন্তু রুদ্ধের প্রভাকে নিয়ে এরকম ওভার পজিটিভ ব্যবহার তিনি মানতে পারেন না। মা তিনি চোখ দেখলে আর ছেলের আচরণ দেখলে বোঝেন তিনি। এতেই আরও টেনশন বেড়ে গেছে তার। দিনকে দিন প্রভার প্রতি রুদ্ধের পাগলামি বেড়ে যাচ্ছে। এখন ওই না থামালে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে। প্রভার যদি রুদ্ধের প্রতি কিছু থেকেও থাকে তাহলে প্রভা কোনোদিনও সেটা প্রকাশ করবে না, এই বিশ্বাস রুহানির আছে। রুদ্ধের জেদ সম্পর্কেও তার ধারণা আছে। কতটা জেদি এই ছেলে তা ভাষায় প্রকাশ করা যায় না। এমনিতেও তো প্রভা যথেষ্ট বুঝদার, কিন্তু এই ছেলে জেদের কাছে যদি ও হেরে যায়
না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। সব কিছু হাতের বাইরে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। ফ্রেশ হওয়ার জন্য ঘামে গায়ের সাথে লেপে থাকা শার্টটা খুলে বেডের উপর ছুঁড়ে মারে তুরাজ। শার্ট খুলতে উন্মুক্ত হয় পেশিবহুল পুরুষালী শরীর, অসম্ভব আকর্ষণীয় লাগছে তাকে। কভার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। গলার টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুমে থেকে বাইরে আসে তুরাজ। চুলও ঠিক মতো মুছেনি, চুল থেকে পানি পড়লো, কোনো ভাবান্তর ঘটে না তার। শার্টের মতোই টাওয়ালটাও ছুঁড়ে মারলো ঘুমের প্রয়োজন অনুভব করে। বেডের উপর গিয়ে শটান করে উপর হয়ে শুয়ে পড়ে তোরাজ। ডিস্টার্ব করবে না কেউ তাকে, আসলে ডিস্টার্ব করার মতো কেউ নেই। এই ছন্নছাড়া জীবনটা বড়ই একলা, একাকিত্ব তুরাজ দহনের সঙ্গে। রুদ্ধের মানা করার পরেও প্রভা যাচ্ছে তনয়ের সাথে। খুব সকালে ঘুম থেকে উঠেছে দুজন। ব্যাগে পত্র আগের দিনই গুছিয়ে রেখেছিল। 2 দিন 1 রাত থাকবে তারা, এই কারণেই তনয়া প্রভাকে নিবে। আবার এক্সাম থাকায় তাকে নিয়ে যেতে পারবে না। না হয় এত ঝামেলা হতো নাকি? আচ্ছা, তার রুদ্র ভাই কেন এত পজিটিভ প্রভা আপুকে নিয়ে, সেটা তনার এই ছোট্ট মাথায় ঢুকছে না। ভাবনার মাঝে শুনতে পায় প্রভার গলা। কি রে তরু, হলো তোর? দরজায় দাঁড়ানো অতীব সুন্দর রমণীর পানে একবার তাকিয়ে মুচকি হেসে জবাব দিল তনয়া। এই তো হয়ে গেছে, চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চল। তারপর তারা বেরিয়ে আসে। যাওয়ার আগে রুদ্ধের দরজার দিকে একবার তাকায় প্রভা। চোখ সরিয়ে নেয় সে। ফুস করে শ্বাস নিয়ে হাঁটা দেয়। যখন জানবে তখন না জানি কি তুলকালাম করে প্রভাদের এগিয়ে দিতে। বাড়ির গেট পর্যন্ত বাড়ির 3 গিন্নি সাবধানে যাওয়ার হুঁশিয়ারি করা হয় তাদের। এলিনা তো মিকি বলেন, শোনো আইলিন, নিজের আর তনুর দুজনের খেয়াল রাখবে কিন্তু। মাকে আশ্বস্ত করে প্রভা। জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না মা, খেয়াল রাখবো আমি। তারপর সবাইকে বিদায় জানিয়ে রওনা দেয় প্রভা। তনয়া 2 হাত পকেটে গুজে শীষ বাজতে বাজতে ডাইনিংয়ে এসে বসে রুদ্ধ। অভ্যাস অনুযায়ী রান্নাঘরে উক্কি মারে, মুহূর্তে ভ্রু কুচকে যায়। প্রভাত কোথায়? প্রশ্নটা মাথায় চারা দিতে অস্থির হয়েছে রুদ্ধ। চারপাশে ভালো করে দেখে, না প্রভা নেই কোথাও। প্রভার টিকিটাও দেখা যাচ্ছে না। আসার সময় দেখে এসেছে দরজাও হাত খোলা, তার মানে পরিষ্কার উঠে গিয়েছিল। এমনিতেও প্রভা সকাল সকালে উঠছে, বিষয়টা ফেলনা নয়। থমথমে মুখে মাকে জিজ্ঞেস করলো, মা, প্রভাত কই? স্বামীর পাতে রুটি দিতে দিতে জবাব দেয় রুহানি। প্রভা, ও তো তনুর সাথে গেল, আজ নাকি ওদের পিকনিক আছে। ব্যাস, রুদ্রের ঠান্ডা মেজাজটা মুহূর্তে বিগড়ে গেছে। তাতে দাঁত পিষে মাকে উদ্দেশ্য করেই বলে উঠছে, ফিরবে কখন? শুনছি তো 2 দিন 1 রাত থাকবে। আপাত দৃষ্টিতে স্বাভাবিক দেখালেও আসলে কিছু স্বাভাবিক নেই। ব্লাস্ট হলো যেন রুদ্ধের মাথায়। যেখানে চোখের আড়াল হলে হাসপাস লাগে, সেখানে এতক্ষণ দূরে থাকবে। তার উপর আবার রাতে কোনো কথা না বলে টেবিলে থেকে উঠে চলে যায় রুদ্ধ। রুদ্ধকে উঠতে দেখে রুহানি জিজ্ঞেস করে, কি হয়েছে? এলিনাও জিজ্ঞেস করে, কিন্তু কারো কোনো কথাই জবাব না দিয়ে রুদ্ধ সেখান থেকে হনহন করে চলে যায়। সর্বোচ্চ স্পিডে বাইক চালাচ্ছে রুদ্ধ। মেজাজ তার চড়া, চিবুক শক্ত হয়ে আছে বাজ পাখির ন্যায়, চোখগুলো স্থির হয়ে আছে সামনে রাস্তার দিকে। প্রভার ফোনের লোকেশন সবসময় অন থাকে, আর এই অন থাকার পেছনে রুদ্ধর হাত। নিজের ফোন থেকে সহজে প্রভার লোকেশন ট্র্যাক করতে পারে, আজকেও তাই করেছে। বর্তমানে রুদ্ধের মস্তিষ্ক কেমন করছে, এমন একটাও সকালও নেই যেদিন রুদ্ধ প্রভার মুখটা দেখে না। ওই দিন যেদিন ড্রাঙ্ক ছিল, সেদিনও সকালে প্রভার উপস্থিতি ঘরে টের পেতে ঘুম ঘুম চোখ নিয়ে তাকিয়েছিল। তবে না, পুরোটা সকাল ওর ফুরফুরে কেটেছে, কেমন অস্থির অস্থির লাগছে। যতক্ষণে প্রভার মুখটা দেখবে ততক্ষণ পর্যন্ত ব্যাকুলতা যাবে না। এসে ভাবতে ভাবতে চোখ মুখ শক্ত করে পিপির করে আওড়ায়। যেখানে আমি আজ পর্যন্ত কোনোদিন বাড়ির বাইরে থাকিনি শুধুমাত্র তোকে দেখতে পাবো না বলে, তুই চোখের আড়াল হলে আমি পাগল হয়ে যাই বলে কত ট্যুর ক্যান্সেল করলাম। সেখানে তুই পিকনিকে চলে গেলি। চলো তো গেলি, তাও কিনা আবার 2 দিন 1 রাত। আশ্চর্য, এর থেকে আমার গলাটাই তো টিপে দিতে পারতি। আজ অফিসে যাননি রুদ্র। আঁচলে হাত মুছতে মুছতে কক্ষে প্রবেশ করলেন রুহানি। এক হাত কপালে ঠেকিয়ে শুয়ে থাকে। স্বামীর পানে একবার তাকায় রুহানি। তস্রই এগিয়ে গিয়ে বসলেন তার পাশে। নিজের পাশে কাউকে বসতে দেখে চোখ মেলে তাকালেন রুদ্র। স্ত্রীকে দেখতে পেলেন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কিছু বলবে?
কিছুক্ষণ গাইগুই করে অবশেষে চেপে রাখা মনের কথাটা উগরে দিলেন। হ্যাঁ বলতাম, ওই আর কি, রুদ্রের বিষয় নিয়ে। ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল, শুধালেন। কি বলতে চাও? বলছিলাম কি, রুদ্রের কাজ কারবার কিছু ঠিক লাগছে না আমার। তোমার ছেলে কবেই বা ঠিক কাজ করেছে? কাজ কি বলছি, ও তো যা করে সব অকাজ ছাড়া কিছুই না। আমি সেসব কিছু বলছি না। তাহলে? প্রভার প্রতি আমাদের রুদ্রের আচরণগুলো লক্ষ্য করেছো? তুমি কি বলতে চাইছো রোহানি? একটু পরিষ্কারভাবে বলো। পা উঠে আটসাট করে বসলেন রুহানি, বললেন। তুমি তো নিজের ছেলের জেদ জানোই। ও একবার যেটার জেদ করে সেটা ওর থেকে কেউ নিতে পারে না। এখানে প্রভার প্রতি আচরণের কি দেখলে তুমি? এখানেই তো কথা। বাড়ির আর কারো জন্য রুদ্রকে এভাবে ভাবতে দেখেছো? তয়না, আভাও তো আছে। কই ওদের নিয়ে ওর তো শিখিয়ে আনাও চিন্তা নেই। সব কথা সব সময় প্রভার জন্যই বলবে। স্ত্রীর পানে চেয়ে রইলেন রুদ্র। ব্যাপারটা ভাবাচ্ছে তাকে, জিজ্ঞেস করলেন। তুমি তাহলে কি করতে বলছো? দেখো, তোমাদের বাড়ির নিয়ম তো জানোই। প্রভার আর রুদ্রের সম্পর্ক কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া রুদ্রের সাথে তো আভার বিয়ে ঠিক হয়ে আছে। এখন তাহলে ওদের আকত করিয়ে রাখি, পরে না হয় বড় আয়োজন করে বিয়ে দিব। আভা কি রুদ্রকে মানবে? হাসলেন ভদ্রমহিলা, বললেন। তুমি নিশ্চিন্তে থাকো এ ব্যাপারে। আভার চোখে রুদ্রের জন্য আমি ভালোবাসা দেখেছি। আচ্ছা, তাহলে দেখছি বিষয়টা আমি। যা করার একটু তাড়াতাড়ি করো। আজকের সকালে প্রভার জন্য রুদ্র যে কতটা ডেসপারেট তা তো নিজের চোখেই দেখলে। তাই বলছি, যা করবে দ্রুত করবে। মাথা নাড়লেন রুদ্র। হ্যাঁ, তিনি দেখেছেন রুদ্রের অস্থিরতা যখন শুনেছি প্রভা বাসায় নেই। ব্রেকের জন্য মাত্র এক জায়গায় এসে থামলো প্রভাতের বাসটা। বাস থেকে নেমেই সকালে স্নিগ্ধ বাতাসে মন প্রাণ যেন জুড়িয়ে গেল। চোখ বুঝে একটু লম্বা লম্বা শ্বাসও টানল প্রভা। পরপরই সামনে এগিয়ে যাওয়া তনার হাতটাও চেপে ধরল, মৃদু রাগ দেখিয়ে বলল। এই তোকে না ছোট মা আসার আগে পই পই করে বলে দিয়েছে যে সর্বক্ষণ আমার সাথে থাকবি? এতটুকুনি হয়ে যায় তনয়ের মুখটা পাঁচে গলা জবাব দেয়। কাছেই তো আছি, আর আমি অত বেশি দূর যাইনি। এভাবে হাত ধরো না, কেমন জানি নিজেকে বাচ্চা বাচ্চা লাগে। বিস্মিত নজর তাক করে তনয়ের পানে প্রভা বলে। কি এই মেয়ে, বাচ্চা বাচ্চা লাগে? হ্যাঁ, এ তো বাচ্চাই, এ কি আবার বাচ্চা লাগার কি আছে? তনয় কান চেপে ধরতে চিল্লিয়ে উঠল সে, অনুনয় করে বলে। আহ আপু, ছাড়ো ছাড়ো, কি করছো কি? বাদর, তুই তো বাচ্চাই, আবার বাচ্চা লাগার কি আছে? মোটেই না, আই এম 17, বাচ্চা নই। আমার কাছে তো তুই বাচ্চাই। এই তো সেদিন তুই হাসলি আর তোকে আমায় সারাক্ষণ কোলে নিতে হলো। আমার গায়ে কতবার যে তুই মতো করেছিস তার হিসেব নেই। সেই মেয়ে বলে কি না বড়। ইস, এই আপু না কোথায় কি বলেছে। চারপাশে ভালো করে দেখলো কেউ আছে কিনা, কেউ শুনলো কিনা। যখন দেখলো এরকম করতে হয়নি, তখন ফুসকে নিঃশ্বাস ঝাড়লো মির্জা। কিছু বলতে নিবে তার আগে এক ঝড় এসে আশ্রে পড়ে প্রভার উপর। বিস্ময় চোখ কোটর থেকে বের হয়ে আসবে মনে হয় তনয়, আর অস্ফুটে বেরিয়ে আসে। রুদ্ধ ভাই। টেবিলে বসে পড়েছে আভা। একটু পরে পরীক্ষা ওর। চোখে চশমা পড়তে পড়তে ওকে অনেক বইয়ের দিকে তাকিয়ে থাকে বলে মাথা ব্যথা উঠে যায়, এমনকি চোখও ধরে যায়। তাই এই চশমা না হয় এমনি সময় চশমা পড়ে না। আলোককুঞ্জ বাড়ির সবগুলো ছেলে মেয়ে যথেষ্ট মেধাবী। ফেলের রেকর্ড এদের কারোরই নেই, প্রত্যেকেই পড়ায় ভালো। যা পাগলামি রুদ্ধই একটু করবে। পরীক্ষার আগের দিন পড়তে বসবে, তাও দুর্দান্ত রেজাল্ট করবে। এই বাড়ির কাউকে পড়ার জন্য ডাক দিতে হয় না, এ নিয়ে নিশ্চিন্ত। তবে মাঝে মাঝে আবার অতিরিক্ত পড়ার কারণে এলিনাকে বকাঝকা করতেও হয়। হ্যাঁ, সবার মাঝে আবার একটু বেশি পড়াকো, এতটাই যে পড়তে বসলে দিন দুনিয়ার খেয়াল থাকে না মেচার। নাওয়া খাবার সারাদিন বইয়ের মাঝে ডুবে বসে থাকবে এলিনা ধমকে, তারপরই বাকি কাজ করাবে। এই ব্যাপার নিয়ে বড় বিরক্ত এলিনা। পরে ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম না।
পড়ারও তো এক নির্দিষ্ট সময় থাকে, কিন্তু না, আভার তো এত কিছুই না। মানুষের বিভিন্ন শখ থাকে, আর আভার শখ বই পড়া। যেখানে বই দেখলে সবার মাথা ব্যথা উঠেছে, ঘুম পায়, সেদিকে আভার এটাই সবচেয়ে পছন্দের কাজ। রুদ্রকে এখন এই সময় এই জায়গায় দেখে প্রভা, ওরা দুজনেই হকচকিয়ে যায়। তনয়া তো ঘামতেই থাকে, শীতের মাঝেও স্পষ্ট বিন্দু বিন্দু ঘাম চেহারায়। এইদিকে প্রভা একদম চুপ, নির্ভীক, শুধু সে হতাশ। এখন তোরটা কি হবে? নিশ্চিত ওর মনটাও ভেঙে যাবে। আহারে বাচ্চা মির্জা, রুদ্র যখন এসেই গেছে, ও এখন জীবনও প্রভাকে যেতে দিবে না, এইটা প্রভা জানা। তনয়া ভয়ে রীতিমতো নখ কামড়াতে শুরু করেছে। রুদ্র ভাই মানা করার পরও ও প্রভাবকে নিয়ে এসেছে, না জানি এখন ওকে কি করে। নিষ্পলক তাকিয়ে আছে রুদ্ধর প্রভার পানে। মনে হচ্ছে কত যুগে তৃষ্ণাত্ম ও এতক্ষণে সব রাগ এক নিমিষেই হাওয়া হয়ে গেছে। ওর শুধু এই মুখটাই দেখেই শান্ত নদীর মতন হয়ে গেছে হৃদয়টা। কি কি ভেবে এসেছিল যে কত কিছু বলবে, ধমক দিবে জোরে। কিসের কি? প্রভাকে দেখে সব ফুস। এই মুখটাও দেখলে সব রাগ বরফের মতো গলে জল হয়ে যায়। যেখানে বাপের উপর চিৎকার করে নির্দ্বিধায় ধমকায়, সেখানে এই মির্জাকে দেখলে সব ঠান্ডা শান্ত, অন্তর জুড়ে প্রশান্তি। এই মেয়েটার কাছে রুদ্ধ দুর্বল, ভীষণ রকম দুর্বল। রুদ্ধ এসে হাতের ব্যাগটা রুমের ছোট্ট সোফাটার উপর ছুঁড়ে মারে প্রভা। রাগ লাগছে তার প্রচুর, আর লাগবে না কেন? তখন সেইখান থেকে এই প্রভাদেরকে টেনে নিয়ে এসেছে রুদ্ধ। ব্যাপারটা প্রচুর বিরক্ত লেগেছে, সমান্তরালে রাগও না, সহ্য করার মতো নয়। এর কিছু একটা তো করতেই হবে। রাগের কারণে কতক্ষণ ফ্লোরে পা বাড়ি দিয়ে তারপর ফুসফুস করতে করতে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় প্রভা। মনে মনে ভাবে, কথাই বলবো না, দেখি কি করে থাকে ও। ধারাম করে ওয়াশরুমের দরজা লাগায় প্রভা, যার আওয়াজ রুমের বাইরে থেকে দরজার সামনে দাঁড়ানো রুদ্ধ স্পষ্ট শুনতে পায়। মিচিমিচি হেসে পিটপিট করে। ম্যাডাম তো সেই খেপেছে, এখন যাওয়ার আর রিস্ক নেওয়ার দরকার নেই, পরে না হয় আসা যাবে। বলে এই দুই হাত পকেটে গুজে মুখ চোখা করে শীষ বাজতে বাজতে চলে যায় নিজের রুমের দিকে। যতই রাগ করুক আর যাই করুক, পারলে দরজা ভেঙে ফেলুক, তবুও রুদ্রের কিচ্ছু যাবে আসবে না। কারণ পরিষ্কার রুদ্ধ প্রভাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবে না। পরীক্ষা শেষ হয়েছে, আবার আজ গাড়িতে হেঁটে আসবে না, সেই মানা করেছে। ইচ্ছে হলো ওই বদ্ধ গাড়ি না করে গিয়ে আজ খোলামেলা রিক্সায় অথবা অটোতে যাওয়ার। বাইক হলে তো কথাই ছিল না, কিন্তু আবার ভাগ্য তো ভালো না যে রুদ্ধভাই তাকে নিতে আসবে। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আফার। কাঁধের ব্যাগটা ভালো করে তুলে হাঁটা লাগায় সামনের দিকে, সেখান থেকে কিছু একটা নিয়ে যাবে এই আশায়। তবে তার এই আশায় এক বালতি জল ঢালতে আগমন ঘটল বৃষ্টির। প্রভা আর আবার এই দিকে দিয়ে ভীষণ মেল, দুজনের বৃষ্টি অপছন্দ। প্রথমত এতে করে দুই বোনই মাথা ব্যথার শিকার হয়, সাথে তো ঠান্ডা আছেই। আর দ্বিতীয়টি হলো বিদ্যুৎ চমকানোর সাথে কাদা পানি। পুরো বিষয়টাই বিরক্তি থাকে দুজনের কাছে। বেশ কিছু আর না ভেবে দ্রুত পাশে থাকা একটা দোকানের মধ্যে আশ্রয় নেয় আফা। আমায় ডেকেছিলে বাবা? রুমের ভিতরে থাকা ইজি চেয়ারে গা এলিয়ে বসেছিলেন আশরিক রায়ান। বুঝে থাকা চোখ জোড়া খুলে তাকালেন দরজার পানে। মেয়েকে দেখে অধর কোণে হাসি মিলল ভদ্রলোকের। বললেন, দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। গুটি গুটি পা ফেলে বাবার কাছে এগিয়ে যায় প্রভা। জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? হাসলেন ভদ্রলোক। সেভাবেই প্রশ্ন করলেন, কোনো কিছু হলে বুঝি মেয়েকে ডাকা যাবে না? এমা, তা বলিনি আমি। হাতের ইশারায় কাছে ডাকলেন রায়ান। পাশ থেকে চুল দেখিয়ে দিয়ে সেখানে বসতে বললেন। প্রভাও বাধ্য মেয়ের মতন তাই করল। এবার রায়ান বলতে আরম্ভ করলো, তোমাকে আসলেই কিছু দরকারের জন্য ডেকেছি আমি, মন দিয়ে শুনবে আমার কথা। জি। আমার বয়স হয়েছে, এখন ভালো করে বিজনেসের দেখাশোনাও করতে পারি না। আমি চাই এখন থেকেই তুমি বিজনেসের কাজে হাত লাগাও। আমি? হ্যাঁ তুমি, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বাবা, আমার পড়াশোনা। পড়াশোনা করতে থাকবে, আমি তো বারণ করিনি। তাছাড়া তোমার ভার্সিটি শেষের পথে, এখন থেকে টুকিটাকি কাজে সাহায্য করবে, পরে ভার্সিটির গণ্ডি পেরিয়ে ফুল হাতে লাগবে। তবুও। হাত দিয়ে থামিয়ে দিলেন আজরিক রায়ান। বললেন,
দেখো প্রবিকা, তুমি এ বাড়ির বড় মেয়ে, তাই তুমি চাইলেও আর না চাইলেও তোমাকে বিজনেস দেখতেই হবে। আস্তে ধীরে বাকিদেরও তাদের ভাগ আর কাজ বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই। তারপর সেখান থেকে চলে যায় প্রভা। পায়চারি করছে রুম জুড়ে রুদ্ধ, কারণ সকালে সেই ঘটনার পর একেবারের জন্য প্রভা রুদ্ধের সামনে পড়েনি। অস্থির অস্থির লাগছে রুদ্ধের কাছে। আচ্ছা, তার প্রভাত কি কোনোভাবে তাকে ইগনোর করছে? কথাটা মনে হতে আটকে উঠে রুদ্ধ। তড়িঘড়ি করে প্রভার ঘরের দিকে ছুটে রুদ্ধ। প্রভার ঘরের সামনে গিয়ে হতাশ হয়ে যায়, কারণ রুমের দরজা সম্পূর্ণভাবে খোলা আর ভিতরে কারো অস্তিত্ব নেই। কিছু একটা মনে হতে ছুটে লিফটের দিকে নিচে আছে নিশ্চয়ই। এই সময় তো প্রভা নিচেই থাকে, মা চাচিদের কাজে হেল্প করে। নিচে গিয়েই বরং দেখা যাক যেই ভাবা সেই কাজ। ড্রয়িং রুমে এসে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে রান্নাঘরে প্রভা নামের রমণীটি আছে কিনা। ওনা আর কামিজের একাংশ নজরে আসতে বিশ্বজয়ের হাসি দেয় রুদ্ধ। হ্যাঁ, ওটাই তো আছে, ওই তো তার প্রভাত। বুদ্ধি আটে কি করা যায়, দরিত মাথায় আসে কফির কথা। গলা খাকাটি দিয়ে চেঁচিয়ে রাখতে আরম্ভ করে। মা, ও মা, মা, আমাকে এক কাপ কফি দিয়ে যাও তো। কথা শেষ করে গিয়ে সোফায় বসলো, পায়ের উপর পা তুলে দুই হাত দিয়ে সিঙ্গল সোফাটার হাতলে দুই পাশ দিয়ে আয়েস করে সঙ্গে বসেছে রুদ্ধ। একটু পরেই তার প্রভাত আসবে। সারাদিনের তৃষ্ণার্ততাও প্রভাতকে দেখে গায়ে ভুঁই চাপে। চোখ বুঝে নিল রুদ্ধ, অধরে খেলে গেল এক চিলতে হাসি। তবে ওর সেই হাসি নিমিষে উবে যায় যখন প্রভাত জায়গায় রিয়ানা আসে। এই নে তোর কফি। ছোট মা, তুমি আসলে যে? কপাল কুঁচকে গেল রিয়ানার, বললেন, তো না মানে আর কেউ ছিল না? ছিল, বড় বুবু রান্না করছিল আর মেজো বুবু তরকারি করছিলেন। আমি ফিরেছিলাম তাই নিয়ে এসেছি। আর কেউ? আশ্চর্য, আর কে থাকবে? কার কথা বলছিস তুই? কারো না, তুমি যাও। হতাশ গলায় বলে উঠে রুদ্ধ। রিয়ানাও কিছু একটা বলে হাঁটা ধরলেন। রুদ্ধ কদম গিয়েই কিছু একটা বুঝতে পারলেন, পেছনে ফিরে হেসে বলে উঠলেন, আর কেউ ব্যালেন্ডার করছিল। রুদ্ধ নিজের মুখটাকে অসহায় করে ছোট্ট করে শুধু বলে, রাতের খাবারের সময় সকলে উপস্থিত থাকলেও প্রভা নেই। বারবার লিফটের দিকে তাকাচ্ছে রুদ্ধ, কিন্তু প্রভার আসার কোনো নাম নেই। যদিও সিঁড়ি দিয়ে তারা ওঠানামা করে না, কিন্তু তাও বার কয়েক সিঁড়ি পানেও তাকিয়েছে রুদ্ধ। ফলাফল প্রত্যেকবার একই। ভাতের প্লেটে আঙুল দিয়ে নাড়াচাড়া করতে দেখে রায়ান্দ্র বলে, কি ব্যাপার রুদ্র, খাচ্ছ না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, খাচ্ছি ছোট বাবা। অবাক হলেন রায়ান, জিজ্ঞেস করলেন রুদ্ধকে, কি এত ভাবছো রুদ্ধ? কই কিছু না তো বড় বাবা। মুখে ইচ্ছা বলে মনে মনে বলে আরেক কথা, ভাবছি তোমার মেয়ের কথা বড় বাবা। মেয়ে খেতে কেন আসছে না এখনো জিজ্ঞেস করলেই তো পারো। রুদ্রের কথাটা বোধহয় শুনতে পেলেন রুদ্র। তিনি প্রসঙ্গটি উঠালেন, আমরা সবাই আছি, প্রভা মামনি কোথায়? এতক্ষণ টনক করলো সবার। রুহানি জিজ্ঞেস করলেন, আসলেই তো, প্রভা কোথায়? এদিকে বাবার কথা শুনে প্রথমবারের মতো ভালো লাগলো রুদ্ধের। মনে মনে নিজের বাবাকে বাবা দিয়ে বলল, এই না হলো রুদ্ধের বাপ। পিতা মহোদয় প্রথম একটা কথার মতো কথা বলল। তরকারির বলটা আনতে আনতে এলিনা বললেন, অয়েলিন খাবে না নাকি? সে কি কথা খাবে না মানে? অতি উত্তেজিত হয়ে রুদ্ধ জিজ্ঞেস করে, কি জানি, ওর মতিগতি তো কিছু বুঝি না। সবাই ভাবলো হয়তো খিদে নেই তাই খাবে না, কিন্তু রুদ্ধ বেশ বুঝতে পারছে প্রভা খাবে না কেন। এবার তার রাগ লাগলো, শব্দ করে চেয়ারে উঠে গেল রুদ্ধ। তারপর কোনো কিছু না বলে চলে যেতে নেয়। তাকে এভাবে যেতে দেখে রুহানি জিজ্ঞেস করে, এ কি রুদ্র, খাবার না খেয়ে কোথায় যাচ্ছ? খুব শান্ত গলায় উত্তর দিল রুদ্ধ। খেতে নেই আমার। গিটার হাতে নিয়ে ছাদের রেলিং এর উপর বসে আছে রুদ্ধ। রুদ্ধদের ছাদের রেলিংটা বেশ প্রশস্ত। রুদ্ধের মতো মানুষও আরামসে বসতে পারে। দেয়ালের সাথে পিঠ ছেঁকিয়ে এক সোজা করে আরেক পা হাঁটু বরাবর ভাঁজ করে বসেছে রুদ্ধ। হাত দিয়ে গিটারে চুংচাং করে ছন্দ তুলে গান গায় না, শুধু গিটার বাজাচ্ছে। চোখ বুজে আকাশের দিকে মুখ করে রাখে কিছুক্ষণ, তারপর ছোট এলি বিষাদ
ময় হাসি দেয়। পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে আকাশ জুড়ে। জ্যোৎস্না রাত আজ, তাই চাঁদের আলোটাও একটু বেশি। সেই চাঁদের আলো এসে পড়েছে রুদ্ধর মুখ চোখে জুড়ে, আর তার লেয়ার কাট চুলে চিকচিক করছে তার চুলে আর মুখ। রুদ্ধের এই অপরূপ সৌন্দর্য এক মনে দেখে যাচ্ছে আভা, যে নিজের মাইন্ড ফ্রেশ করতে ছাদে এসেছিল। কি মনে করে যেন এগিয়ে গেল রুদ্ধের দিকে, তারপর কোমল গলে ডাকলো, রুদ্ধ ভাই। নিজের নাম শুধু চোখ মেলে পাশে ফিরে তাকায় আভার দিকে, মানে রুদ্ধ হেসে বলে, তুই? ঠিক সেই সময় মুহূর্তেই ছাদের দরজার কাছে এসে দাঁড়ায় আভা। সামনের দৃশ্য দেখে কেন জানি মেইলি মনে অভিমানটা আরো বেড়ে যায়। প্রভা এসেছিল রুদ্ধ রাগ ভাঙাতে, অনেকক্ষণ কথা না বলে নিজেই পাগল হয়ে গিয়েছিল। সারাদিন না দেখে এখন আর থাকতে পারলো না, তাই চলে এসেছিল। কিন্তু এখানে এসে তো দেখে ভিন্ন শ্রেষ্ঠ। রুদ্ধ তো দিব্যি ভালো আছে। দিন তাহলে ভালোই গেছে, শুধু প্রভাই তোর পেয়েছে। যেভাবে এসেছিল সেভাবে চলে যায় প্রভা। যেতে যেতে বিড়বিড় করে শুধু বলে, বাহ, ভালোই তো আছিস তুই তাহলে। সারাটা দিন আমি শুধুই কষ্ট পেলাম। যতই কান্না আটকানোর চেষ্টা করুক না কেন, চোখ বেয়ে পানি পড়ছে। বেডের হেডবোর্ডের সাথে পিঠ থেকে হাঁটুতে মুখ গুজে অশ্রু বিসর্জন দিচ্ছে প্রভা। আজ বড্ড আফসোস হচ্ছে কেন সে এই বাড়ির বড় মেয়ে হতে গেল। আসলে পরিবারের বড় সন্তানদের সবসময় ত্যাগ করতে হয়, কখনো নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করা যায় না। সর্বদা ফ্যামিলি তাদের বড় সন্তানকেই চাপের মধ্যে রাখে। কেন প্রভা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারে না? সর্বদা কেনই বা বড় সন্তানগুলোকে তাদের ইচ্ছের বিরুদ্ধে সব কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়? তাদের মতামতের কি কোনো দাম নেই? প্রভা কোনোদিনও এই ফ্যামিলি বিজনেস করতে চায়নি। ও তো অন্য কিছু করতে চেয়েছে, কিন্তু বাবা ওকে জোর করে চাপিয়ে দিল, যা ছোটবেলা থেকে করে আসছে। কখনো তো আবার উপর জোর করলো না। ও তো ওর মর্জি মতোই চলে, কোনোদিন তো কিছু বললো না। তবে কেন সবসময় তাকেই বলে? একে তো আদ্রিক রানের সিদ্ধান্তের উপর কিছু বলতে পারেনি, তার উপর ছাদের দৃশ্য, সব মিলিয়ে যেন আজকের কষ্টরা দলা পাকি বেরিয়ে আসছে। তখনই আপাকে পাঠিয়ে দিয়েছিল রুদ্ধ। প্রথমে যেতে চায়নি, কিন্তু পরে ধমকে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হচ্ছে, যা মোটেও ঠিক নয়। এসব ভেবে মুখ ফুটে এক তার ছেলের হাসি। রুদ্ধের এখনও সেই একভাবেই বসে আছে ছাদে, শুধু গিটারটাকে পাশে রেখে দিয়েছে। সব কিছু কেমন যেন ঠেকছে রুদ্ধের কাছে, কেমন যেন দম বন্ধকর অনুভূতি হচ্ছে। ভালো লাগছে না কিছু, তাই রুমেও যায়নি। আরও কিছুক্ষণ একইভাবে বসে থাকে। আস্তে আস্তে মুখ উঠিয়ে আকাশ পানে চায় রুদ্ধ। বিড়বিড় করে বলে, কি গো ভাই আকাশ, পূর্ণ চাঁদ দেখি আমাকে জ্বালাতে চাচ্ছে বুঝি? যে তুমি আজ কত খুশি, বেশ বেশ জ্বালিয়ে নাও। তারপর বেশ জোরেই বলে, আমার সুখে রাগ ভাঙাতে যাচ্ছে। আজ তোমার খুশির দিন, একদিন আমি আমার সুখটাকে নিয়ে তোমায় দেখিয়ে দেব। সেদিন দেখাবো রুদ্ধের চাঁদকে। রেলিং থেকে থপ করে নেমে গিটারটা নেয়, তারপর ঠোঁট দুটো গোল করে শীষ বাজতে বাজতে চলে যায়। ঠিকানা বা উদ্দেশ্য যাই হোক একটাই, তা আর হলো প্রভা। দরজায় টোকা পড়ার শব্দে ডায়েরি লিখতে থাকা প্রভার হাতে থেমে যায়। খুব ভালো করে বুঝতে পারছে এত রাতে কে এসেছে, তবে দরজা খুলে দেওয়ার কোনো হেলদোল নেই তার মধ্যে। এদিকে টোকা দেওয়ার পরিবর্তে হয়তো এবার তা ধাক্কায় পরিণত হয়েছে। ধরফড়ি উঠে প্রভা, এই ছেলেটার কোনোদিনই আক্কেল হবে না। এত রাতে যে এভাবে দরজা ধাক্কাচ্ছে, কেউ জানলে কি হবে? রুদ্ধের না হয় এসবে কিছু যায় আসে না কোনো কালেই, এসবের ধারেও নি, কিন্তু প্রভার তো এসে যায়। তাই বাধ্য হয়ে এবার দরজা উঠতেই হচ্ছে। টেবিলে থাকা ডায়েরিটা ড্রয়ারে খুলে সেখানে রেখে দিল প্রভা। তারপর চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতে দেখতে মিলল এক পরিচিত মুখের। প্রভার মন গহীনের শখের পুরুষ সে। প্রভার বুকের মধ্যে থাকা মাংসপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। ভেতরে তোলপাড় হলেও বাইরে স্বাভাবিকভাবে রুদ্ধকে জিজ্ঞেস করল, কি চাই তোর? তোকে। একদম স্পষ্ট আর সংক্ষিপ্ত জবাব। রুদ্ধের ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। কেঁপে উঠছে রুদ্ধের কথায়। প্রভা জিজ্ঞেস করে, মানে সামনে থেকে সর। প্রভাকে তারপর পাশ কাটিয়ে গিয়ে রুমের ভিতর ঢুকে পড়ে রুদ্ধ। হারাম করে বসে বেডের উপর। প্রভার উদ্দেশ্যে আদেশ ছুড়ে, দরজার সামনে দাঁড়িয়ে না থাকে
আমার সামনে আয়, তোকে একটু মন ভরে দেখি। হতাশা নিঃশ্বাস ফেলে রুদ্ধের কথা মতো কাজ করে গিয়ে রুদ্ধের সামনে দাঁড়ায় প্রভা। ওকে দেখেই হাতের ইশারায় নিজের পাশে বসতে বলে রুদ্ধ। প্রভাও ওর কথা মতো বসে পড়ল। আসলে প্রভা দেখতে চায় রুদ্ধ কি করে। প্রভা বসতে ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে রুদ্ধ প্রশ্ন করে, রাগ হয়েছে নাকি অভিমান, কোনটা? কেন? রাগ হলে এক উপায় রাগ ভাঙতে হবে, আর অভিমান হলে তোর উপায়টা ভিন্ন। এখন তুই বল, তোর কোনটা হয়েছে? জেনে কি করবি? কিছুই না। তাহলে দরকার নেই জানার। তার মানে অভিমান হয়েছে? কিছুই হয়নি আমার। আর তুই এখন আমার কোল থেকে উঠে নিজের রুমে যা তো, রাত হয়েছে অনেক। এতক্ষণের আবেশে বুঝে থাকা চোখ জোড়া খুলে ফেলে রুদ্ধ, যা প্রভার কোলে মাথাটা দেওয়ার সাথে সাথে বুঝিয়ে দিয়েছিল। আসলে প্রভাকে দেখলেই রুদ্ধ শান্তি লাগে, সেখানে ওর কোলে মাথা রাখতেই পরম আবেশে চোখ আপনা আপনি বুঝে যায়। উঠে বসলো রুদ্ধ পুরুষালী বড় দুই হাতের তালুতে প্রভার মিলি নরম আদরে মুখটা নিয়ে ওর চোখের নিচে চোখ রেখে বলে, আমি ইগনোর করছিস কেন? রুদ্ধের কথাটা শুনে হঠাৎ করে প্রভার অভিমানের পাল্লা বেড়ে যায়। খেয়াল হলো তবে? সারাটা দিন চাতক পাখির মতো ছটফট করেছে, সারা বাড়ি ঘুরঘুর করেছে, রান্নাঘরে কতবার রুকে দিয়েছে, কতবার এটা সেটা চেয়েছে। এই বুঝি তুই আসবি, তোর রুমের সামনে কিছুক্ষণ পর পর এসেছে, এই বুঝি তোর দেখা পাবো। ম্যাচ ক্যান্সেল করেছি, বাড়ি থেকে বেরিয়ে গেলে তোর যদি না দেখি, তোর রাগ যদি বেড়ে যায় এই কারণে। আর তুই বলছিস খেয়াল হলো তবে? অবাক হয়ে গেল প্রভা। ও তো ভেবেছিল রুদ্ধের বুঝি খেয়াল নেই, কিন্তু এ তো দেখছি উচ্চ। প্রভা কি অস্থির হয়েছে? তার থেকে দ্বিগুণ অস্থির তো রুদ্ধ হয়েছে। তুই এত অস্থির কেন হয়েছিস? সামান্য একটা দিনই তো। হাসলো রুদ্ধ, জবাব দিল, এটা মোটের সামান্য না প্রভাত। তুই জানিস এই অপেক্ষা জিনিসটা বড্ড ভয়ঙ্কর। আমি যেখানে তোকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, সেখানে গোটা একটা দিন আমার নিকট মনে হয়েছে দমটা বন্ধ হয়ে গেল আমার। বড় বড় চোখ করে তাকে আছে প্রভার রুদ্ধের দিকে। কি বলবে ও? বলার তো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। প্রভাকে এভাবে নিজের দিকে একদিনে তাকিয়ে থাকতে দেখে হাসলো রুদ্ধ। মুখ ধরে রাখা হাত সরিয়ে নিল, পকেটে হাসে বের করলো দুটো গোলাপ ফুল। একটা সাদা গোলাপ, অন্যটি কালো গোলাপ। ফুল দুটো কিছু শুকিয়ে গেছে, বুঝে যাচ্ছে অনেকক্ষণ আগের ফুল। ফুল দেখে তো প্রভা আবারও অবাক। কিছু বলবে তার আগেই ফুল দুটো প্রভার হাতে দেয় রুদ্ধ। প্রশ্নোত্তর চাহনি তাকালো ফিচেল হাসি রুদ্ধ, তারপর বলে, ধর ফুল দুটো। কেন দিচ্ছি, তাই নিবি? দিচ্ছিস কেন তুই? আর তাছাড়া সাদা আর কালো গোলাপি কেন? প্রভার হাতের মুঠোয় ফুল দুটো গুজে দিয়ে জবাব দেয় রুদ্ধ। সাদা ফুলটা তুই আর কালো ফুলটা আমি। কপালে ভাঁজ পড়ে প্রভার, প্রশ্ন করে, মানে? সব কিছু তো মনে করছিস কেন তুই বলতো? তারপর কিছু একটা ভেবে বলে, তুই তো ভালো মানুষ, একদম পবিত্র একটা সত্তা, স্নিগ্ধ শুভ্রতায় ঘেরা একটা আত্মা, তাই সাদা গোলাপটি তুই। আর গোলাপ? গভীর দৃষ্টিতে তাকায় রুদ্ধ প্রভার পানে, একদম শীতল আর নিচু স্বরে বলে, আমি তোর বৈশিষ্ট্যের বিপরীত, তাই কালো গোলাপটি আমি। প্রভা ভাঁজ পড়া কপাল এবার শিথিল হয় প্রভার। নিজেও তাকিয়ে রয় রুদ্ধের ওই গভীর দৃষ্টির দিকে। অভিমান কি ভাঙাতে পেরেছে? অসহায় মুখ বানায় রুদ্ধ, অসহায় গলায় বলে, কিরে এখনো ভাঙাতে পারিনি? এ পর্যায়ে এসে আর নিজের হাসি ধরে রাখতে পারে না প্রভা। এভাবে অভিমান ভাঙালে বুঝি কেউ অভিমান ধরে রাখতে পারে? পারে না। প্রভাও পারেনি। প্রভা সব রাগ অভিমান গলে জল হয়ে গেছে। ফিক করে এসে দেয় প্রভা। প্রভার হাসি দেখে রুদ্ধেরও মুখে হাসি ফুটে ওঠে, নিজেকে হালকা অনুভব করে রুদ্ধ। যাক বাবা, অনেক বড় বোঝা নেমে গেল তার মাথা থেকে। হুট করে প্রভাকে শক্ত করে জড়িয়ে ধরল রুদ্ধ, বলল, থ্যাংক ইউ সো মাচ প্রভাত। আরো জোরে হেসে উঠল প্রভা, হাসতে হাসতে বলে উঠল, আচ্ছা বাবা, হয়েছে, আর ধন্যবাদ দেওয়া লাগবে না, ছাড় এবার আমায়। ছাড়ার কথা শুনে আরো জাপটে ধরে রুদ্ধকে। রুদ্ধ প্রভাকে আরো শক্ত করে হাতের বাঁধন শিমশীতল গলায় সুদ হয়ে। আর যাই করিস কখন আর আমাকে এভাবে ইগনোর করিস না, দরকার পড়ে দুটো থাপ্পড়ে দিয়ে দিস, আমি কিছু বলবো না, শুধু অবহেলা করিস না। এক্ষেত্রে আমি বড়ই দুর্বল, তোর ইগনোর রুদ্ধ নিতে পারে না প্রভাত।